সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। সেনানিবাসকে উড়িয়ে দিতে চাওয়া সেই ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেপ্তার হয়েছেন। সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। আমি তোমাগোর ঘরে ঘরে মোবাইল দেই নাই, আমি তোমাগোর ঘরে ঘরে ইন্টারনেট দেই নাই, কইছে না? ওর বাপের টাকায় মোবাইল কিনছেন, ওর বাপের টাকা দিয়ে টপ আপ করেন ইন্টারনেট। তাহলে এই অ্যাটিটিউডটা কেন? ওর বাপের টাকা দিয়ে ও দেশ চালাইছে। পদ্মা সেতু যে বানায় বারবার কয় আমি তোমাকে গিয়ে এই যে পদ্মা সেতু বানায় দিছি না, অ্যাটিটিউডটা দেখছেন? আমি বলে আমি ইন্টারন্যাশনালি আপনারা দেখবেন যখন হেড অফ স্টেটটা কথা বলে নিজের কথাটাও উই দিয়ে বলে। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, এবার ব্যারিস্টার ফুয়াদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যে গালি দিলেন, এ কারণে ব্যারিস্টার ফুয়াদের উপর কি অ্যাকশন হতে যাচ্ছে এ বিষয়ে আপনারা জানতে পারবেন। ব্যারিস্টার ফুয়াদ হঠাৎ কেন সেনাপ্রধানের উপর ক্ষেপে গেলেন, গুরুত্বপূর্ণ তথ্য আছে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার লেজ গুটায় পালাইছে, এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই। আপনার অপশন হচ্ছে দুইটা, বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে। বাংলাদেশে ফেরাউনের পরের নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল, আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে। বাংলার মাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নেয় নাই, বাংলার ফেরাউনকেও বাংলার মাটি কবর দিতে দেবে না। আপনার লাশ ভাসায় দেওয়া হবে, বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হবে। আপনার জানাজা হবে না, গোসল হবে না, কেউ আপনার জানাজা পড়বে না। যারা শেখ পরিবার দালালদের জানাজা পড়বে ওরা হচ্ছে বাংলার গাদ্দার খোরশেদ বেগম এবং মীর জাফর। বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে, পুলিশ, র্যাব, আর্মির যারা বাহিনী আছে, দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজ্যাক করবার যে ষড়যন্ত্র করছে, আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন, মাঠ ছাড়া যাবে না। যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে, বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে, সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না, পারবে না। আমরা সেনাবাহিনীকে বলছি ব্যারাকে ফিরে যান, কারফিউ উজ্জু করেন। দিস ইজ নট ইউর বিজনেস। বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে, রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে। আওয়ামী দিল্লির দাসত্বকে পিছনের রুম থেকে ফিরায় এনে আসা দাসখত দেওয়া বুদ্ধিজীবীরা, যেই সকল বেশ্যা বেহায়ারা গত 16 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে নাই, আমরা তাদের কাউকে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হইতে দেব না, দেব না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দিল্লি এখন তার শেষ কার্ড খেলতেছে। হাসিনা এবং রেহানাকে নিয়ে দিল্লির মসনদের যে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানা থেকে বাংলাদেশের বঙ্গভবনের ছাগল এবং কুত্তা চুপ্পুর কাছ থেকে দেশকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। তাই দেশবাসীকে আমরা বলছি আপনারা রাস্তায় থাকেন, সেনাবাহিনীর কথা মতো বাংলাদেশ চলবে না, তাদের কথা মতো আমরা ঘরে ফিরে যাব না। রাজপথে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, শাহাদাতের মাধ্যমে এই দেশকে দিল্লির দাসত্ব থেকে স্বাধীন করেছে, তাদের বক্তব্যে দেশ চলবে, তারা নির্ধারণ করবে আগামী দিনে কেয়ারটেকার কিভাবে গঠিত হবে।
আমরা পরিষ্কার করে বলেছি এবি পার্টির পক্ষ থেকে, শুধু শেখ পরিবারের কুকুরগুলো পদত্যাগ করে পালাইলে চলবে না, বঙ্গভবনের কুকুরগুলোকে পদত্যাগ করে পালাইতে হবে। আমরা নতুন প্রধান বিচারপতি বানাবো, সেই বিচার বিভাগ আমার আপনার পক্ষে কথা বলবে। মজলুমকে আটক করবে না, রিমান্ডের নামে হারুনের ভাতের হোটেলে নিয়ে হাত পায়ের নখ তুলে দেবে না। বাংলাদেশকে নতুন করে আবার পুনর্গঠন করতে হবে। এই বাংলাদেশ হবে আমার আপনার বাংলাদেশ, এই বাংলাদেশ হবে কৃষক মজুরের বাংলাদেশ, রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের বাংলাদেশ, যারা কাজের বুয়া থেকে শুরু করে চা বিক্রেতা আছেন, এই আগামীর বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ। আওয়ামী লুটেরাদের বাংলাদেশ থাকবে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারা এখন পর্যন্ত গুলি বন্ধ করছেন না, র্যাব থেকে শুরু করে ছাত্রলীগের গুন্ডা কুকুরের বাচ্চারা যারা এখনো গুলি করছেন, পাড়ায় মহল্লায় প্রতিহত করেন, আওয়ামী লীগের কোনো মূর্তি থাকবে না বাংলাদেশে। এই আওয়ামী ফ্যাসিবাদের মধ্য দিয়ে যেই মূর্তি কায়েম হয়েছে, শেখ পরিবারের প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলতে হবে। চমকপ্রদ খবর, এরই মাঝে লেখালেখি হচ্ছে সেনানিবাসকে উড়িয়ে দিতে চাওয়া সেই ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেপ্তার হয়েছেন। আদতেই কি ঘটলো? ব্যারিস্টার ফুয়াদকে যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে তার সঙ্গে যে 15-20 জন ছিলেন তাদের কি ছেড়ে দেয়া হচ্ছে কিনা, নাকি তাদেরকেও একই অপরাধে গ্রেপ্তার করা হবে, সেই আলোচনা এখন শুরু হবে। ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে কি হলো? শেষ পর্যন্ত সেনাবাহিনীর যে চুপ থাকার কথা আমরা বলছিলাম, ঠান্ডা মাথায় পরিস্থিতি ট্যাকেল দেওয়ার কথা যেটা বলছিলাম, তার একটা ঠান্ডা মাথার একটা ব্যাপার বোধহয় পরিলক্ষিত হতে চলেছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ যদি সত্যি অ্যারেস্ট হন, তাহলে তাকে অ্যারেস্ট করার যে দাবিটা চতুর্দিকে উঠছিল, সেই দাবি এবার বাস্তবায়িত। নতুন করে ডামাডোল পরিস্থিতি বাংলাদেশে, পরিস্থিতি যেন ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে। আর এর মধ্যেই বাংলাদেশের সেনার অতি সক্রিয়তা নিয়ে ক্রমেই বাড়ছে ধন্ধ। 23শে মার্চ রাত থেকেই শুরু হয় সেনাবাহিনীর বৈঠক। বাংলাদেশের সাংবাদিক সূত্রে খবর, জানা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে 23শে মার্চ রবিবার রাত 12টার সময়। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের কমান্ড সেন্টারে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বৈঠকে সভাপতিত্ব করেন। ছিলেন 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন মেজর জেনারেল এবং বহু ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের ব্রিগেডিয়াররা। এই মিটিং চলে 1.5 ঘন্টা মতো। আর এই মিটিংয়ের পর জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখাও করেন। সেই মিটিং চলে প্রায় 45 মিনিট। আর তারপরই দেখা যায় সভার ডিভিশন যেটা চট্টগ্রামের দিকে থাকে, তার ঢাকার দিকে রাত 2টোর সময় প্রস্থান করে এবং প্রায় 3টে সাড়ে 3টের সময় বিভিন্ন পদাতিক ফোর্স, বিভিন্ন ক্যারিয়ার ভেহিকেল ঢাকায় ঢুকতে দেখা যায়। প্রায় 3টে ডিভিশনের 3টে ব্রিগেড তারা ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অপারেশনের জন্য নিয়োগ করা হয়েছে। 24 তারিখ সকালে সেনা অধ্যক্ষ বিভিন্ন ডিভিশনের অফিসারদের ঢাকায় ডাকেন আলোচনার জন্য। আর এরপর 24শে মার্চ রাত 9টা থেকে 10টা নাগাদ শরীয়তপুরের জাজিরা শেখ রাসেল ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর ট্যাঙ্ক এবং সামরিক সমরাস্ত্র আসতে দেখা যায়। সেনা ট্রাক ভর্তি করে বাংলাদেশের সেনাদের আসতেও দেখা যায়। আর এতেই নতুন করে শঙ্কা বাড়ছে। ঠিক কি চলছে বাংলাদেশের অন্দরে? এই নিয়ে আজ তাক বাংলার অনুষ্ঠানে এসে বিস্তারিত আলোচনা করেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কি বলেছেন তিনি শুনে নেব। দেখুন, 12টা সাড়ে 12টার সময় কালকে সেনা কর্তাদের, বিশেষ করে 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8টা মেজর জেনারেল
এবং ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের যতজন ব্রিগেডিয়ার আছে তাদের আপাতকালীনভাবে তাদের ঢাকায় ডাকা হয় এবং সেনানিবাসে রাত 12:30টার সময় সেনা অধ্যক্ষ বাংলাদেশের সামরিক বাহিনীর ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান এদের ডাকে এবং একটা গুপ্ত মিটিং রাত 12:30টার থেকে প্রায় 1.5 ঘন্টা এই মিটিংটা চলে এই জেনারেলদের মধ্যে এবং যারা ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড কমান্ডার। এর মধ্যে মুখ্য বিষয় হচ্ছে যে একটা জেনারেলদের মধ্যে 6 জন থেকে 7 জনের মধ্যে একটা কাউন্সিল তৈরি করা হলো। এই কাউন্সিলটা কেন আমরা জানি না, তবে আমাদের সূত্র অনুযায়ী খবর এই সামরিক বাহিনীদের মধ্যে একটা ছোট কাউন্সিলটা কখন তৈরি হয়, যখন ধরুন বাই চান্স, আমরা বলছি না যে কালকে অথবা আজকে একটা এমার্জেন্সি ডিক্লেয়ার হবে অথবা প্রেসিডেন্ট এমার্জেন্সি ডিক্লেয়ার করবে অথবা আর্মি বাংলাদেশের সামরিক বাহিনী টেক ওভার করবে এবং এই অন্তর্বর্তী সময়ে যতক্ষণ না একটা স্থায়ী সরকার আসে অথবা স্থায়ী সরকার নিয়ে আসার জন্য যে ব্যবস্থা তৈরি করা উচিত ততক্ষণ এই একটা কাউন্সিল অফ জেনারেল যারা এই আর্মির শাসনে এই এমার্জেন্সিতে তাদের একটা মানে একটা ছোট একটা কাউন্সিল হয়। আদারওয়াইজ এই মিটিংটার পর আমরা শুনতে পাই এবং আমাদের সূত্রের কাছে 100% খবর যে ওয়াকারুজ্জামান গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে রাত 2:20 সময় দেখা করেছে। রাষ্ট্রপতির সময় রাত্রির বেলা এই সময় এই মিটিংয়ের পর এই একটা গুপ্ত মিটিং সেন্সিটিভ মিটিংয়ের পর কেন 2:20 সময় রাষ্ট্রপতির সাথে জেনারেল ওয়াকারুজ্জামান যে বাংলাদেশের সেনা অধ্যক্ষ সে দেখা করবে এত রাত্রিরে এবং যখন সেনা অধ্যক্ষর সঙ্গে কথা বলছে রাষ্ট্রপতি ভবনে ওদের, তখন আপনি যেটা বললেন রাত 2:30টার সময় সাভার ইউনিট যেটা চিটাগংয়ে থাকে চট্টগ্রামে 9th ডিভিশন, সেটা বেশি মানে ওর মধ্যে বেশিরভাগটা আইসিভি থাকে, ইনফেন্ট্রি কমব্যাট ভেহিকলস অ্যান্ড আর্মার্ড ভেহিকলস। এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশের ঢাকার রাস্তায় ভোর রাত্রিরে ঢোকা শুরু করলো। আমাদের কাছে সেই ছবি রয়েছে, এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে কিন্তু বাংলাদেশের যে রাস্তা সেই রাস্তায় বাংলাদেশের যে আর্মি সেই আর্মি নেমে পড়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং শুধু আর্মি নয়, যে ট্যাঙ্ক সেনাবাহিনীর যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক পর্যন্ত বাংলাদেশের রাস্তায় নেমে পড়েছে। ইনফেন্ট্রি ক্যারিং ভেহিকলস তো নেমেই ছিল। আর যে ছবিটা এই যে এটা আইসিভি যেটা আপনারা স্ক্রিনে দেখলেন, এতে ইনফ্যান্ট্রি মুভমেন্ট করে, ইট ইজ আ টোটালি প্রোটেক্টেড ভেহিকেল। তার সঙ্গে সঙ্গে যে ছবিটা দেখালেন আর একটা ডিভিশনের একটি ব্রিগেড এই ভোর রাত্রিরে কিন্তু বাংলাদেশি ঢাকার ওপর মার্চ করে চলে গেছে। তখন হয়তো ঢাকায় যারা আজকে শুনছে। প্রদর্শক শ্রোতা, ব্যারিস্টার ফুয়াদ নির্ভীকভাবে তেনার বক্তব্যগুলো দিয়ে থাকেন। সেই হাসিনার আমল থেকেই তিনি রাজপথে বজ্রকণ্ঠে কথা বলে থাকেন। ব্যারিস্টার ফুয়াদের তথ্যগুলো অথেন্টিক বলে অনেকে মনে করেন। আপনি কি মনে করেন? লিখতে পারেন কমেন্ট বক্সে।